আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। গত কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে আমাদের বাংলাদেশের এক সময়ের বরেণ্য শিল্পী, যিনি গানের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, এরপরেই সঙ্গীত ছেড়ে রাজনীতিতে এসেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক এমপি আমাদের মমতাজ আপা। দর্শক, সময়টা অনেকটা খারাপই যাচ্ছে। জয়কালে ক্ষয় নাই, আবার ক্ষয়কালে রক্ষা নাই, ঠিক এরকম একটা সিচুয়েশন তিনি ফেস করছেন। রাজনীতিতে অনেকটা নাকাল অবস্থায় আছেন। আর সর্বশেষ নির্বাচনে হারার পর অনেকটা নীরব উপস্থিতি বিভিন্ন জায়গায়, টেলিভিশন টকশো সব জায়গাতেই তিনি নাই। বাট এর মাঝখানেই যে খবরটা আসছে যে এইডসে আক্রান্ত হয়েছেন শিল্পী মমতাজ। এ নিয়ে আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। বড়ই চাঞ্চল্যকর অবস্থা। যে দৃশ্যগুলো আমরা পশ্চিমা রাষ্ট্রগুলোতে দেখতাম, যে মাঝে মাঝে পুলিশ বা অন্যান্য মানুষ, সাধারণ মানুষ হাতে বন্দুক নিয়ে এলোপাতারি গুলি চালায়, মানুষ মারা যায়, ঠিক এমন দৃশ্যই গতকালকে আমরা রাজধানীর গুলশানে এই ঘটনার দৃশ্যপট দেখতে পেলাম। তবে এই ঘটনার ব্যাকগ্রাউন্ডে যে ঘটনাটা, সেটা কিন্তু কিছুটা প্রকাশ পেয়েছে। দর্শক, আমাদের রাজধানীর গুলশানে পুলিশের এলোপাতারি গুলিতে মনিরুল ইসলাম নামক পুলিশের একজন সদস্য আরেকজন পুলিশের গুলিতে মারা গিয়েছেন। এ সময় জাপান দূতাবাসের একজন ড্রাইভার, একজন পথচারীও আহত হয়েছে। আমরা আজকে রাত 12টার দিকে বাড়িধারা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। গত কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে আমাদের বাংলাদেশের এক সময়ের বরেণ্য শিল্পী, যিনি গানের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, এরপরেই সঙ্গীত ছেড়ে রাজনীতিতে এসেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক এমপি আমাদের মমতাজ আপা। দর্শক, সময়টা অনেকটা খারাপই যাচ্ছে। জয়কালে ক্ষয় নাই, আবার ক্ষয়কালে রক্ষা নাই, ঠিক এরকম একটা সিচুয়েশন তিনি ফেস করছেন। রাজনীতিতে অনেকটা নাকাল অবস্থায় আছেন। আর সর্বশেষ নির্বাচনে হারার পর অনেকটা নীরব উপস্থিতি বিভিন্ন জায়গায়, টেলিভিশন টকশো সব জায়গাতেই তিনি নাই। বাট এর মাঝখানেই যে খবরটা আসছে যে এইডসে আক্রান্ত হয়েছেন শিল্পী মমতাজ। এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে একাধিক ভিডিও নিশ্চয়ই আপনি ইতিমধ্যে দেখেছেন। কেউ কেউ বলছেন বিষয়টাকে নিয়ে তিনি অনেকটা গোপনীয়তা অবলম্বন করছেন, কারণ এই ধরনের রোগের কথা কেউ স্বীকার করে না। কেউ আবার তার জন্য দোয়াও চেয়েছেন। এই যখন অবস্থা, যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, সিচুয়েশনটাকে কাভার করার জন্য গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন আমাদের সাবেক এমপি সঙ্গীত শিল্পী মমতাজ আপা। এই মুহূর্তে গতকালকে সম্ভবত যুক্তরাষ্ট্র থেকে একাধিক স্টেজ শো করে তিনি দেশে ফিরেছেন। এরই মধ্যে তার এই এইডসের ইস্যুটা যখন সামনে এসেছে, বিষয়টি নিয়ে গণমাধ্যমকে দেওয়া তার বক্তব্য হচ্ছে, আমি নানান কাজে ব্যস্ত থাকি, এইডস হওয়ার গুজব নিয়ে আমি এই মুহূর্তে আসলে বিব্রত। এত সব কাজের ভিড়ে সামলাতে হচ্ছে নতুন আর একটা চাপ, সেটা হচ্ছে মিথ্যাচারের চাপ। শুনলাম আমার নাকি এইডস হয়েছে, বিষয়টি বিব্রতকর। আল্লাহর রহমতে আমি সুস্থ ও খুব ভালো আছি, আর সেই কারণেই স্টেজ শুনিয়ে দেশ বিদেশ ঘুরতে পারছি। যারা এসব মিথ্যা কিংবা গুজব ছড়াচ্ছে, তাদের শুভ বুদ্ধির উদয় হোক। এখন তার এই বক্তব্যের পর তিনি যে বক্তব্য দিচ্ছেন, এটা নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কমেন্ট সেকশনে জনতার আবার ভিন্ন রকম বক্তব্য, যে না ভাই, তোমার এইডস হয়েছেই, এটা তুমি লুকাচ্ছ। কমেন্টগুলো দেখলে আমার মনে হয় যে বাংলাদেশে মাঝে মাঝে হয় কি, যে ধরেন মিডিয়াতে অন্তত আমরা যাদেরকে পছন্দ করি, অপছন্দ করি, অপছন্দের কোনো ব্যক্তিকে নিয়ে যদি কোনো নিউজ হয়েই যায়, তখন সেটা সত্য মিথ্যা সেটার পক্ষে আসলে যাচাই বাছাইয়ের দরকার হয় না। মানুষ তার জায়গা থেকে সেটাকে এক ধরনের সঠিকই বানাতে চায়। তো প্রকৃতপক্ষে মমতাজ সম্পর্কে যতটুকু তথ্য এখানে আসছে, তিনি আসলে এইডসে আক্রান্ত না। তবে কমেন্ট সেকশনে যারা লিখেছেন যে ভাই, এইডস হলে কি তিনি স্বীকার করবেন কিনা, এইটাও আসলে একটা বিষয়, এটা কেউই কখনো স্বীকার করবে না। আর এইডস রোগটা তো ধরেন তাৎক্ষণিক বোঝা যায় না। আমরা যতটুকু এইডসের উপরে মোটামুটি পড়াশোনা করছি, দেখছি আর কি, এগুলো সম্পর্কে তথ্যপত্র আস্তে আস্তে ধীরে ধীরে এটা মানুষের সঞ্জীবনী বা জীবনী শক্তি চুইসা নেয়, তারপর শুকাইয়া গালগোল ভিতরে চলে যায়। একটা সময় গিয়া তিনি হয়তোবা মারা যান আর কি। বাট লম্বা একটা প্রসেসিং, এটা নগদে জ্বর-টরের মতন, সর্দি কাশির মতন আউটে ফোকাস হওয়া কোনো রোগ না। তো যাই হোক, এখন মমতাজ শিল্পী যেহেতু বলেছেন তার এইডস হয় নাই, এখন এটাই হচ্ছে ফাইনাল কথা, তার এইডস হয় নাই। যে মাঝে মাঝে পুলিশ বা অন্যান্য মানুষ, সাধারণ মানুষ হাতে বন্দুক নিয়ে এলোপাতারি গুলি চালায়, মানুষ মারা যায়, ঠিক এমন দৃশ্যই গতকালকে আমরা রাজধানীর গুলশানে
এই ঘটনার দৃশ্যপট দেখতে পেলাম। তবে এই ঘটনার ব্যাকগ্রাউন্ডে যে ঘটনাটা সেটা কিন্তু কিছুটা প্রকাশ পেয়েছে। দর্শক, আমাদের রাজধানী গুলশানে পুলিশের এলোপাতারি গুলিতে মনিরুল ইসলাম নামক পুলিশের একজন সদস্য আরেকজন পুলিশের গুলিতে মারা গিয়েছেন। এ সময় জাপান দূতাবাসের একজন ড্রাইভার, একজন পথচারীও আহত হয়েছে। আমরা আজকে রাত 12টার দিকে বাড়িধারা দূতাবাস রোডে ফিলিস্তিন দূতাবাসের সামনে এই ঘটনা ঘটেছে। নিহত কনস্টেবল মনিরুল পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে কর্মরত ছিলেন। গত রাতে ফিলিস্তিন দূতাবাস লাগোয়া উত্তর পাশের গার্ড রুমে তার ডিউটি ছিল। একই সময় ডিউটিরত আরেক কনস্টেবল কাউসার আহমেদ, তিনি গুলি করে বলে এখানে প্রমাণিত হয়েছে। পরে কনস্টেবল কাউসার আহমেদকে আটকও করা হয়েছে। ওই কনস্টেবলের এলোপাতালি গুলিতে আতঙ্ক ছড়ায়। গুলির খবরে থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও শুরুর দিকে আতঙ্কে কেউ সামনে যাচ্ছিল না। গুলশান থানার ওসি বলছেন মাজারুল সাহেব যে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন যে কাউসার সাহেব মানসিক বিকারগ্রস্ত। আমার কাছেও লাগছে যে সামহাও এটা তো একটু কেমন জানি না, তিনি মানসিক বিকারগ্রস্ত হয়ে কনস্টেবল কাউসার সহকর্মী কনস্টেবল মনিরুলকে গুলি করেছে। এতে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। সবচেয়ে মজার বিষয় হচ্ছে মরার পরেও কাউসার বলছিল যে শালা নাটক করতেছে ওট, কিন্তু মনিরুল মারা গেছে। রাত 1:15টার দিকে ঘটনাস্থলে যা দেখা গেছে যে ফিলিস্তিন দূতাবাসের অদূরে ফুটপাত পেরিয়ে সড়কের পাশে কনস্টেবল মনিরুলের গুলিবিদ্ধ দেহ উপুর হয়ে পড়ে আছে। তখনও তার ব্যবহৃত রাইফেলটি তার পিঠের উপর পড়েছিল। পুরো এলাকা পুলিশের সোয়াট টিম ঘিরে ধরে রেখেছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছুটে গিয়েছে। ঘটনার সময় ওই সড়ক ধরে কর্মস্থল থেকে অফিসের গাড়িতে ফিরছিলেন 71 টিভির কর্মী হাসান আহমেদ সহ কয়েকজন। হাসান আহমেদ বলছেন যে তারা ডিউটি শেষ করে অফিসের গাড়িতে ফিরছিলেন। হঠাৎ ফিলিস্তিনি দূতাবাসের সামনে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশের এক সদস্যকে পড়ে থাকতে দেখেন। পাশেই অস্ত্রধারী আরেক পুলিশ সদস্য দাঁড়িয়েছিল। তাদের চালক গাড়ির গতি থামালে তিনি গাড়ি থেকে জিজ্ঞেস করেন কি হয়েছে। দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্য হুঙ্কার দিয়েই তাদের দিকে অস্ত্র ত্যাগ করেন। তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তিনি জানান ওই সময় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান তারা। তখন আশেপাশের লোকজন উকিঝুঁকি দিলে গুলির কারণে কেউ সামনে আসতে সাহস পাচ্ছিল না। নাম প্রকাশ না করার শর্তে ফিলিস্তিনের দূতাবাসের এক নিরাপত্তা কর্মী বলছেন যে ঘটনার সময় তারা দূতাবাসের ভেতরে ছিলেন। হঠাৎ করেই 7 থেকে 8 রাউন্ড গুলির শব্দ শুনে তারা বের হন। বাইরে আসার পর তারা কাউসারকে দেখেন ফিলিস্তিনি দূতাবাসের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে আছেন, আর একটু দূরেই পড়ে রয়েছে মনিরুলের মরদেহ। তখন তারা কনস্টেবল কাউসারকে জিজ্ঞেস করেন যে কি হয়েছে। তখন তিনি বলেন শালা মনিরুল নাটক করছে, এমনি মাটিতে পড়ে আছে। এই কথা বলে কাউসার দূতাবাসের বিপরীত পাশের রোডে চলে যান। এরই মধ্যে সবাই বুঝে ওঠে যে কাউসার মনিরুলকে গুলি করেছে। এরপর ঘটনাস্থলে থাকা নিরাপত্তারক্ষীরা কাউসারকে আটক করে। তো পুলিশের বক্তব্য যতটুকু আমরা বুঝতে পারলাম যে আমাদের যেই পুলিশ সদস্য কাউসার, তিনি আসলে মানসিকভাবে বিকারগ্রস্ত। কিন্তু এখন কি নিয়ে বিকারগ্রস্ত, এই মনিরুলের সাথে তার কোনো পূর্বশত্রুতা আছে কিনা, এই বিষয়গুলো আজকে ইনভেস্টিগেশনে যাবে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এরপরে আরও কিছু তথ্য আসবে। তবে প্রাথমিকভাবে পুলিশের বক্তব্য এই ঘটনার মূল কারণ হচ্ছে যিনি হত্যাকারী তিনি স্ট্রেস নিয়েছিলেন, মানসিকভাবে টেন্স ছিলেন, সামহাও তিনি তার মেজাজ হারিয়ে